অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা গোলদিঘির ভূত। গল্পটি আমরা নিয়েছি শত বছরের সেরা ভূতের গল্প এই বইটি থেকে। গল্পে সূত্রধর রাজকিরণ দিগ। শুরু হচ্ছে আজকের গল্প গোলদিঘির ভূত। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগেকার কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ। রবিবারের কাগজে একটুখানি লিখতে হয় ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো, এত রকমের দৈনিক, সাপ্তাহিক এবং সাময়িক পত্রপত্রিকা ঘাঁটতে হতো যে বলবার না। ভূত না হলেও সেই একটা বিভীষিকা ছিল। এইরকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবারই মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছে। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তার অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাইল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লেহার পক্ষে খুবই হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতন সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারো যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। কলকাতার বুকের উপর ভূত, একটা অভূতপূর্ব কাণ্ডই বই কি। এও কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই, অমন গালে হাত দিয়ে? আরেকজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আর একজন। এই ভূত তত্ত্ব, আমি বললাম। ভূত তত্ত্ব নিয়ে ভাবছিলাম। ও, ভূতত্ব? আজকে ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে কত হাজার। লজ্জা নেই তার। বাস্তবে কি ভূমিকম্পগুলো কেন যে হয় তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব নিয়ে। একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্প তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটার যদি আমরা কিনারা করতে পারি। আহা, তা নয়, আমি তা নিয়ে মাথা ঘামাচ্ছি না মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব, এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসৎ থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ত্ব। ভূমিকম্পের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ব্যাকরণের মতে আরো উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেননি আজ, কেন কে জানে। তুমি একবার যাও দেখি। গোলদিঘির এই ভূতের ব্যাপারটার সবিষয়ে জেনে এসো তো। খবরটা কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে। কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূতে আমি বিশ্বাস করি না।
আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করো না তো, ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই। ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মোলাকাত করতে বলেছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি পাত্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখালাম, চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নহিলে এই চিঠি ছাপতো না। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে, আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে, আগে সব মাটি হয়ে যাবে। তাহলে একটুখানি জায়গা তো গোল দেখি, অঞ্চলটায় ঘোরোগে। যাকে দেখবে একটু ভীত ভাবিত, সন্ত্রস্ত, পাকড়াও করবে অমনি। মুসরে পড়া কি প্রিয়মান? কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার ওই পত্রদাতা, কিংবা পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপ্রীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে। এমন কি শক্ত কাজ? তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে গেল। নিজস্ব সংবাদদাতার পরশময় পদী ব্যাগার ঠেলাতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূত তত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের ত্রিসীমা নয়, আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁ দৌড়। আমি কি পারবো? তবু আমি গুঁইগাই করি, পারবে হে পারবে। তুমি তুখোর ছেলে, তাই তো তোমাকে এই গুরুবার চাপাচ্ছি। এই আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ? হবে হবে, অবশ্যই। চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথাটা এই, এধার ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখে। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন। তার নিজের পকেট হাতড়ে টাঁতড়ে খুচরো খাঁচায় যা মিলল, আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণের কাজটায় আমার গা লাগে যে আগে বলে বেরিয়ে পড়ি। বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই সোটান, অলি গলি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটার চার কোনায় 2 চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত, বিচলিত, বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকেল থেকে মেঘলা লাগছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধে উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে চলছে। আমি চক্কর মারছি, তখনও গোলদিঘি চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি, আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই, কিন্তু দেখব কি? ভালো করে তো দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো, আবার টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? হ্যাঁ, ভূত নয় তো এরা সব। আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগে আমি সেখানে পা বাড়ালাম।
যদি সেখানে সম্পাদক কথিত সম্প্রতি কফিতেই সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা, বাদলার ধাক্কা এখানেও লেগেছে দেখছি। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে। কফি হাউসে হানা দেওয়ার গরজ বোধ করেনি কেউ। বসলাম গিয়ে কাফের এক কোণে, আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে, আধ বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত টুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই গিয়ে বসলাম। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটেটো চিপের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বেচেরে সত্যি। ভদ্রলোক সাই দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুর আর ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের আবার গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়লো আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটেটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুঁয়েও দেখলেন না। বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেকদিন। প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই না, ভূত টুত কিছু নাই এখানে, সাত জন্মে না। ভদ্রলোক আরেক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক এক চুমুক কফি খাই আর উনি গেলাসের পর গেলাস গেলেন। প্রায় 17 গ্লাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি আর প্লেট 2 আলু ভাজা। এতক্ষণ ধরেও এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না, গোলদিঘিতে ভূত থাকে, এত গোলমেলের মধ্যে ভূত কখনো তিষ্ঠতে পারে? কলকাতায় ভূত টুত যা ছিল সবই হলো প্রাপ্ত হয়েছে, মরে মানুষ হয়ে গেছে কবে। 17 গ্লাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি ওর মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হবার সময় হয়ে এসেছিল। উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল। 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 প্লেট চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুধন। সে তো আরেকজন। আমরা কি কানা খাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না। কেন ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকলো না। আমি বললাম, দেখুন মশাই, এসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোট 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি কোথায় পাবো? আমাকে বাঁধা রাখলেও কত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেওয়ারিশ মাল থানায় জমা দেওয়াই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোথা থেকে একটা পাহাড়োলা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়, ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়োলাটা আমায় বাধা দিল। বলল, চলিয়ে থানা মে। थाना में? थाना में কেন যাব? क्या किया? कॉफी खाया, उसका दाम दे दिया, छू क्या? फिर थाना काहे? কিন্তু কে শোনে? পাহাড়োলাটা আমার ঘাড় পাকড়ালো, টেনে নিয়ে চললো আমায়।
এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোঁচা মেরে আমাকে সাহায্য করতেই, কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাকে। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, কিন্তু এসে আমার তলদেশ ধরলেন সেই ব্যক্তি। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या কথা বলো তো, হামকো পা ছেড়ে দাও না, থানে মে কি আমি নিজে হেঁটে যেতে জানি না? আপত্তি সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन है? हम तो तुम्हारा गर्दन लिए, दूसरा तो यहाँ कोई नहीं। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।